Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ক্লাস 11 এর আরো একটা নতুন চ্যাপ্টার পড়ব। ফ্রেন্ডস, আমরা আজকে সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ এই টেক্সটটা পড়তে চলেছি। তো ফ্রেন্ডস, সিস্টার নিবেদিতার সম্বন্ধে আমি আমার প্রিভিয়াস ক্লাসে মোর অর লেস একটা ডিসকাশন করেছি, দ্য স্বামী অ্যান্ড হিজ মাদার ওয়ারশিপ পড়তে গিয়ে। তো আমরা আজকে আর ওই ডিসকাশনে যাচ্ছি না, আমরা সরাসরি এই টেক্সটে আজকে চলে আসব। তো ফ্রেন্ডস, বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট উই শুড নো দ্য কি ফ্যাক্টস অফ দ্য স্টোরি ইন ব্রিফ। অমরনাথ, written by sister Nivedita. The text is taken from the master as I saw him, যার মধ্যে 18 চ্যাপ্টার্স বা 18 খানা অধ্যায় রয়েছে। দ্য টেক্সট ইজ রিটেন ইন 1910, 1910 সালে রচনা করা হয়েছিল। আর এই টেক্সটের টাইপটা কি আমরা দেখব, যে এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট অফ সিস্টার নিবেদিতা। The book is about Nivedita's experiences with স্বামী বিবেকানন্দ। আর থিমসে আমরা চলে আসবো সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। নেক্সট আসবো পিওরিটি অফ দ্য আইস পিলার। থার্ড আমরা দেখব যে স্যাক্রেডনেস অফ দ্য পিলগ্রিমেজ। অ্যান্ড ফাইনালি দ্য সিক্রেট অফ কৈলাস। ইন ব্রিফ আমরা একটা আইডিয়া পেলাম এই টেক্সটের সম্বন্ধে। সঙ্গে সঙ্গে আমরা এই টেক্সটের যে থিম রয়েছে তার আরো একরকম ডেসক্রিপশন আমরা একটুখানি দেখে নেব। দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ স্পিরিচুয়াল পিলগ্রিমেজ, দ্য ইউনিভার্সালিটি অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড দ্য কানেকশন বিটুইন নেচার অ্যান্ড ডিভাইন অ্যাওয়েকেনিং। তো ফ্রেন্ডস, আমরা অমরনাথ পড়ছি, কিন্তু অমরনাথের যে লোকেশনটা, আমরা এখন জিপিএস এর যুগে বসবাস করি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর সে কারণে আমাদেরকে একটুখানি অমরনাথের লোকেশনটা একটুখানি দেখে নেব আমরা। অমরনাথ টেম্পল ইজ আ হিন্দু শ্রাইন। অমরনাথের মন্দির হচ্ছে একটি হিন্দু মঠ, লোকেটেড ইন দ্য পেহেলগাম, যেটা কিনা পেহেলগামে অবস্থিত, তহসিল অফ দ্য অনন্তনাগ ডিস্ট্রিক্ট, অনন্তনাগ জেলার, অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরে, ইন্ডিয়া, ভারতবর্ষ। ইট ইজ দ্য কেভ সিচুয়েটেড, এটা হলো এমনই গুহা যেটা কিনা অবস্থিত অ্যাট অ্যান আল্টিটিউড, আল্টিটিউড মানে হচ্ছে অক্ষাংশ, অফ 3888 মিটার। দ্যাট মিনস আমরা ফুট, এই পরিমাপের এককে যদি আমরা আসি, যে 12,756 ফুট, অ্যাবাউট 168 কিলোমিটার ফ্রম অনন্তনাগ সিটি। এই গুহাটা অবস্থিত 3888 মিটার অক্ষাংশে, যেটা কিনা 12,756 ফুট উচ্চতায়, অ্যাবাউট 168 কিলোমিটার ফ্রম অনন্তনাগ সিটি। অনন্তনাগ শহর থেকে প্রায় 168 কিলোমিটার দূরে এটা অবস্থিত। দ্য কেভ লোকেটেড ইন সিন্ড ভ্যালি, এই গুহাটা অবস্থিত সিন্ধ উপত্যকাতে। ইজ সারাউন্ডেড বাই গ্লেসিয়ার্স, যেটা কিনা পরিবেষ্টিত হিমবাহের দ্বারা। স্নোই মাউন্টেন, তুষারাচ্ছন্ন পর্বতমালাগুলো বা পর্বত শ্রেণীগুলো। অ্যান্ড ইজ কাভার্ড উইথ স্নো, এবং যেটা কিনা সবসময় আবৃত থাকে তুষারে, মোস্ট অফ দ্য ইয়ার, বছরের বেশিরভাগ সময় বা অধিকাংশ সময়, এক্সেপ্ট ফর এ শর্ট পিরিয়ড ইন দ্য সামার, কেবলমাত্র গ্রীষ্মকালের তথা তুষারাবৃত অবস্থায় দেখা যায় না। হোয়েন ইট ইজ ওপেন টু পিলগ্রিমস, আর তখনই এটা খুলে দেওয়া হয় তীর্থযাত্রী বা পুণ্যার্থীদের জন্য। দ্য অমরনাথ কেভ অ্যাবোর্ড অফ দ্য মহামায়া শক্তি পীঠা, মানে এই যে 51টা পীঠ রয়েছে, তো তার মধ্যে একটি হচ্ছে এই মহামায়া পীঠ। ইজ ওয়ান অফ দ্য 51 শক্তি পীঠাস, যা কিনা 51টা শক্তিপীঠের মধ্যে অন্যতম বা একটি। দ্য টেম্পলস অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট,
ভারতীয় উপমহাদেশের এই মন্দিরগুলো দ্যাট কমেমোরেট দ্য লোকেশন অফ দ্য ফলেন বডি পার্টস, যেটা কিনা স্মৃতি হিসেবে রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে যে মহাদেব যখন দশভুজা বা মা দুর্গার যখন ওই দেহ নিয়ে নৃত্য করছিলেন, তো তার সেই দেহ থেকে যে সমস্ত বডি পার্টস গুলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খসে খসে পড়েছিল, সেগুলো একটা করে পিঠ হয়েছে আর কি, অফ দ্য হিন্দু ডেটি সাতী, হিন্দু দেবী সতীর। তো এই হচ্ছে একটা মোর অর লেস একটা ইন্ট্রোডাকশন আমরা জানলাম। যে সেন্ট্রাল আইডিয়াটা সেটা একটুখানি আমরা দেখে নেব। দেখো, দ্য চ্যাপ্টার হাইলাইটস দ্য রিলিজিয়াস সিগনিফিক্যান্স অফ দ্য পিলগ্রিমেজ। এই অধ্যায়টা উল্লেখ করে ধর্মীয় সার্থকতাকে, অফ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের বা পুণ্যার্থীদের, দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জেস ইনভলভড, এখানে শারীরিক সক্ষমতার প্রয়োজন হয় পৌঁছানোর জন্য, অ্যান্ড দ্য স্পিরিচুয়াল ব্লিস ইট ক্যান ব্রিং, যার ফলে একটা আধ্যাত্মিক আশীর্বাদ মানুষ লব্ধ করে বা প্রাপ্ত করে। তো ফ্রেন্ডস, আমরা এবার টেক্সটে চলে আসবো। দেখো, ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল ইন্ট্রোডাক্টরি ইট। তো আমরা এখানে মানেটা এরকমই নেব যে খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া করার সময়, ইন দ্য মোগল গার্ডেন, মোগল বাগানে, অ্যাট আচ্ছা বল, আচ্ছা বলে, দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড দ্যাট, যে হঠাৎ করে স্বামী এটা ঘোষণা করলেন যে হি উড গো টু অমরনাথ, তিনি অমরনাথে যাবেন, উইথ দ্য পিলগ্রিম, তীর্থযাত্রীদের বা পুণ্যার্থীদেরকে নিয়ে, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং সঙ্গে করে তার কন্যাকে নিয়ে যাবেন। কন্যাকে, যিনি এই টেক্সটের লেখিকা সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা। উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই ছোট্ট দলের মধ্যে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রাচুলেশন, এতখানি আনন্দের অনুভূতি হয়েছিল যে আমরা তাতে একে অপরকে অভিবাদন জ্ঞাপন করছিলাম। ফর এনি অবস্টাকল টু বি পুট, কারণ যে কোনো বাধা বা সমস্যা হতে পারে, ইন দ্য ওয়ে, পথিমধ্যে, অফ দ্য ফরচুনেট মেম্বার, আমাদের এই ভাগ্যবতী সদস্যাকে নিয়ে। ভাগ্যবতী সদস্যাকে একমাত্র নারী বা মেয়ে সঙ্গে ছিল, সে হচ্ছে সিস্টার নিবেদিতা। তো মেয়েকে নিয়ে যাচ্ছে, তো সে কারণে রাস্তায় সমস্যা হতে পারে, বিপদ হতে পারে, আবার সে একাই সুযোগ পেয়েছে যাওয়ার জন্যে, তো সে কারণে তাকে সৌভাগ্যবতী বলা হচ্ছে। অ্যান্ড এডেড দাস, এবং এইভাবে সর্বসম্মতিক্রমে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, সঙ্গে সঙ্গে রাজ্যের যিনি অফিসার ছিলেন তাকে নিয়ে, ইন চার্জ অফ দ্য জার্নি, যার উপর এই যাত্রার দায়িত্ব আরোপিত ছিল। প্রেপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড, প্রস্তুতি পর্ব জোর কদমে চলছিল। ফর দিস ইউনিক এক্সপেরিয়েন্স, এই নিদারুণ অভিজ্ঞতার জন্য, অর্থাৎ এই নিদারুণ অভিজ্ঞতার জন্য আমরা সবাই মুখিয়ে ছিলাম এবং এর প্রস্তুতি পর্ব জোর কদমে চলছিল। কাশ্মীর সিমড ইন দোজ উইকস, কাশ্মীরকে মনে হয়েছিল ওই সপ্তাহগুলোতে, টু বি ফুল অফ পিলগ্রিমস, পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা। উই লেট আছাবল, আমরা আছাবল ত্যাগ করলাম। অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ,
এবং আমরা আমাদের নৌকোতে ফিরে এলাম ইসলামাবাদে। তো ইসলামাবাদের কথা বলা হচ্ছে কেন? সেটা তো এখন পাকিস্তানে রয়েছে। আমরা যে সময়কার ঘটনাটা এটা পড়তে চলেছি, তখন অবিভক্ত ভারত ছিল। 1910 সালে এটা লেখা হয়েছিল। তো 1910 মানে তখনও ভারতবর্ষ ভাগ হয়নি। এটা একটা অবিভক্ত ভারতবর্ষ হওয়ার কারণে তো যে কোনো ব্যক্তি এদিক ওদিক যাওয়া আসা করতে পারত। আর ইসলামাবাদ ছিল তখনও ভারতের অংশ। পরবর্তীকালে 1947 সালে যখন দেশ ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হয়, তখন সেটা পাকিস্তান হয়ে যায়। তো আমরা এইটুকুই জানবো এখানে। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, সম্পূর্ণ ব্যবস্থাপনার জন্য, অ্যান্ড এভরিহোয়ার, এবং সর্বত্রই, উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, আমরা দেখলাম পুণ্যার্থীদের ভিড় বা দলকে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি, আর এটা ছিল পুরোটাই একটা শান্ত এবং বিধিসম্মত। অ্যান্ড পিকচারেস্কিউ, এবং এটা অত্যন্ত সিনিক, মানে দৃষ্টিনন্দন একটা ব্যাপার ছিল। 2 or 3,000 people would encamp in a field, 2 অথবা 3,000 লোকজন তাঁবু খাটিয়ে থাকতো মাঠে। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, ডন মানে হচ্ছে উষাকাল। উষাকাল কাকে বলে? আমি আগেও বলেছি যে একটা আলো আঁধারি পরিবেশ, রাত্রির অবসান হচ্ছে আর দিনের সূচনা হচ্ছে। তো এই রকম একটা মুহূর্তকে ডন বা উষাকাল বলে। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং সাত সকালে তারা যাত্রা শুরু করে দিয়েছিল। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, অর্থাৎ তাদের কাজ কারবারের কোনো চিহ্ন বা ঠিকানা ছিল না। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার, তাদের রান্নার পরে জ্বালানি থেকে যে ছাই নির্গত হতো, সেই ছাই তারা সংগ্রহ করত বা জমা করত বা একত্রিত করত। দে ক্যারিড আ বাজার উইথ দেম, আর তারা একটি বাজারকে তাদের মাথায় উঠিয়ে নিয়ে গিয়েছিল। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং প্রত্যেকটা বিশ্রামাগারে বা বিশ্রামের স্থানে বা বিশ্রামের জায়গায়, দ্য পিচিং অফ টেন্টস, তাঁবু খাটানো, অ্যান্ড ওপেনিং অফ শপস, বাজার খোলা বা দোকান খোলা, টুক প্লেস, ঘটত, উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, একটা অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, আর এই আয়োজনটা করা হতো সহজাতভাবে বা স্বতঃস্ফূর্তভাবে। মানে কেউ কাউকে জোর দিয়ে কর রে, এই সেটা কর রে, এটা কর রে, এরকম বলতো না। যে যার নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজে এগিয়ে আসতো। আ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, মানে তাঁবু কিরকম খাটানো হয় তোমরা নিশ্চয়ই দেখেছো, যে একটা উপরে একটা ত্রিপল বা পাউল থাকবে এবং সেটার ঠিক মাঝখান বরাবর একটা রাস্তা রাখা হয়, এবং তার দু সাইডে যারা ওই কেউ বসে বা কেউ শুয়ে থাকে, তো প্রত্যেকে যাতে বিছানা ছাড়লেই বা তাদের জায়গা ছাড়লেই যাতে তারা রাস্তাটা পেয়ে যায়, সেজন্য মাঝখান দিয়ে একটা রাস্তা থাকে। তো সেই রাস্তার কথা এখানে বলা হচ্ছে যে আ ব্রড স্ট্রিট উড রান থ্রু, একটি প্রশস্ত রাস্তা থাকতো, দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, ওই তাঁবুর ঠিক মাঝখান দিয়ে। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, আর এখানে একজন কেউ কেনাকাটা করতে পারতো শুকনো ফল। শুকনো ফল মানে কি? কিশমিশ, আখরোট, এরকম টাইপের ফল আর কি। মিল্ক, দুধ,
ডালস, ডাল অ্যান্ড রাইস এবং ভাত। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, তহসিলদার মানে হচ্ছে খাজনাদার, এই খাজনাদারের যে তাঁবুটা, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড, যেটা কিনা স্বামীর সঙ্গে একটি দিকে ছিল, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, এবং আমার নিজেরটা ছিল অন্য একটি দিকে, ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট, আর সাধারণভাবে এটাকে রাখা হয়েছিল এমন একটা সুবিধা মতো জায়গাতে, ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, যাতে করে সন্ধেবেলা যখন আলো জ্বালানো হবে তো তখন সেই আলোটা যেন সবার কাছে পৌঁছে যায়, এরকম একটা সিস্টেমে তাদেরকে সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছিল বা তাঁবুটাকে তৈরি করা হয়েছিল। অ্যান্ড দাস হিজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার, আর এইভাবেই এই সমস্ত লোকজনেরা প্রতিবেশীর মতো করে একটা সামাজিক কেন্দ্রবিন্দু গড়ে তুলেছিল। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মংস, আর সেখানে শত শত সন্ন্যাসীরা ছিলেন, অফ অল দ্য অর্ডার্স, সমস্ত ধর্মের এবং বর্ণের, উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের গেরুয়া তাঁবু সমেত, সাম নো লার্জার দেন এ গুড সাইজড আমব্রেল্লা, আর তাদের কিছু কিছু তাঁবু একটা বড় সড়ো ছাতার থেকে বেশি কিছু নয় বা বড় কিছু নয়, এমনটা দেখাচ্ছিল। অ্যান্ড অ্যামাংগেস্ট দিজ, আর এই সমস্তগুলোর মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক, স্বামীর প্রভাব দেখা গিয়েছিল। ম্যাগনেট মানে কি? চুম্বক। ম্যাগনেটিক মানে কি? চৌম্বকীয় বা আকর্ষণীয়। দ্য মোর লার্নড অফ দেম, আবার তাদেরই মধ্যে অনেক পণ্ডিত বা বিজ্ঞ সন্ন্যাসীরা সোয়ার্মড অ্যাবাউট, সোয়ার্মড অ্যাবাউট মানে হচ্ছে ভিড় করেছিল বা দলে দলে জমা হয়েছিল, অ্যাবাউট হিম, তার চারদিকে। দ্যাট মিনস কার চারদিকে? বিবেকানন্দের চারিদিকে। অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটা বিশ্রাম স্থলে, ফিলিং হিজ টেন্ট, তার তাঁবু ভরে যেত, অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং জমে যেত একটা দারুণ কথোপকথন বা আলোচনার মধ্য দিয়ে। থ্রুআউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, গোটা দিন ধরে। দ্য টক অফ দেয়ার সাইড, আর তাদের এই কথাবার্তার পাশাপাশি বা সঙ্গে সঙ্গে, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, তারপর তিনি আমাদের সবাইকে বললেন, হ্যাড বিন অল অফ শিবা, পুরোটাই শিব বা মহাদেবকে নিয়ে। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড, রেমনস্ট্রেটেড মিন আ স্ট্রং ফর্মাল প্রটেস্ট, একটা তীব্র আপত্তি করা বা প্রতিবাদ করে বসা। দে হ্যাড রেমনস্ট্রেটেড, তারা বিধিসম্মতভাবে একটা আপত্তি করলেন, উইথ হিম, তার কাছে, সিরিয়াসলি, ঐকান্তিকভাবে, হোয়েন হি হ্যাড ইনসিস্টেড, যখন তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, অকেজনালি, মাঝে মধ্যে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন, তাদের নজর কেড়ে বা তাদের মনোযোগ বাড়তে, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, মানে সেই সমস্ত ব্যক্তিরা বা সন্ন্যাসীরা বা বিজ্ঞরা যারা বিবেকানন্দের কথা শুনতে শুনতে এক প্রকার বিভোর হয়ে যেতেন, তাদের নজর কেড়ে তিনি তাদেরকে পার্থিব জগতে ফিরিয়ে আনতেন বা বাস্তবিক জগতে আবারও ফিরিয়ে আনতেন। সেই জন্য বলছে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, তাদেরকে বাস্তবিক জগতে ফিরিয়ে আনতেন। ইভেন ফরেনার্স, এমনকি বিদেশিরাও, দে আর্জড ওয়ার মেন, তারাও এই দলের মধ্যে ছিল। হোয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, এবং তারা প্রশ্ন করে বসলো যে আপনি কেন স্বদেশ এবং বিদেশের মধ্যে একটা পার্থক্য তৈরি করছেন।
nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. আর তাদের মধ্যে কেউ কেউ বুঝতেই পারলো না যে দ্য ওয়ার্ম মানে কি, সম্পর্কের উষ্ণতা, অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি, তার ভালোবাসা এবং সহানুভূতির যে উষ্ণতাটা ছিল কাদের প্রতি, মোহাম্মেডানিজম বা মুসলিম ধর্মের প্রতি বা মুসলিমদের প্রতি তাঁরও যে একটা ভালোবাসা এবং সিম্প্যাথি বা সহানুভূতি ছিল, সেটা কেন ছিল তাদের মধ্যে কেউ কেউ বুঝতেই পারলেন না। দ্য সেম আদার ওয়ার্ল্ড লাইনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগাইসেবল। আর এই একই পৃথিবীতে স্বদেশ এবং বিদেশের পার্থক্য গড়ে দেওয়া হয়। অলসো প্রিভেন্টেড দিজ সিম্পল সোলস, আরো এই সমস্ত ছাপোষা মানুষদেরকে একটা বাধা বা প্রতিবন্ধকতা বা ভেদাভেদ তৈরি করে, ফ্রম ফর্মালি কনসিভিং অফ আ ইউনিটি। কনসিভিং মানে হচ্ছে টু এক্সপ্রেস, প্রচলিতভাবে বহিঃপ্রকাশ করতে প্রতিরোধ করে আ ইউনিটি, একটি একতার। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই সমাজে, এই দুনিয়াতে, এই পৃথিবীতে একটা ভেদাভেদের সুরসুরি দিয়ে তাদের একতাকে তারা বা তাদের একতার বহিঃপ্রকাশকে বাধা দেয় বা একটা প্রতিবন্ধকতা তৈরি করে। ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহাম্মেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস। আর যার ফলেই তৈরি হয় হিন্দু এবং মোহাম্মেডানদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা মনোভাব, তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করে। দ্য সয়েল অব দ্য পাঞ্জাব, এই পাঞ্জাবের মাটি বা মৃত্তিকা, দে আর গুড, তারা যুক্তি দেখাতো, ওয়াজ ড্রেঞ্চড, যা কিনা সিক্ত ছিল, উইথ দ্য ব্লাড অফ দোজ, তাদের রক্তে, হু হ্যাড ডাইড ফর দ্য ফেথ। ডাইড ফর মানে হচ্ছে, ডাই ফর মানে হচ্ছে সামথিং, হি ডাইড ফর হিজ কান্ট্রি, তিনি তার দেশের জন্য জীবন দিলেন। তো ডাইড ফর দ্য ফেথ, যারা কিনা ধর্মের জন্য প্রাণ বিসর্জন করেছেন বা প্রাণ উৎসর্গীকৃত করেছেন। হিয়ার, এখানে, অ্যাট লিস্ট, অন্তত পক্ষে বা নিদেন পক্ষে, লেট হিম প্র্যাকটাইস আর ন্যারো অর্থোডক্সি, তাকে বলুন যে গোড়া হিন্দু ধর্মের সংকীর্ণতাকে নিয়ে কথা বলতে। ইন আনসার টু দিস, আর এরই উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ, আর বিবেকানন্দ ঠিক যেন হয়ে উঠেছিলেন, ইনফ্যাক্ট বস্তুত, অ্যান অ্যানাক্রনিজম, মানে হচ্ছে কালের পক্ষে বেমানান যে ব্যক্তি বা কাল বিরুদ্ধ ব্যক্তি। অর্থাৎ বিবেকানন্দ কালের বিরুদ্ধে কথা বলেছিলেন, অফ দ্য ফিউচার, ভবিষ্যতের। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস, স্বামী ওই সমস্ত বাস্তবিক সুবিধা বা অধিকার নিয়ে কথা বলেছিলেন, অফ দ্য মোমেন্ট, ওই মুহূর্তে, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ, যা ছিল প্রকাশমূলক, অফ হিজ লাভ ফর ব্রেদরিন, তার গুরু ভাইদের ভালোবাসার কারণে, অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ড, এবং তাদের নীতি ও আদর্শগুলোকে তাদের মনে বা মাথায় এক প্রকার ঢুকিয়ে দিয়েছিলেন। উইথ দ্য গ্রেটার ফোর্স,